খাবার খাবার সময় ভগবানকে নিবেদন করে খাবো, কারণ সবই তাকে নিবেদন না করে খেলে চুরি করা হয়। ভগবানকে নিবেদন করে খাদ্য খাবো খুব শান্তভাবে, মনের মধ্যে শান্ত ভাব নিয়ে, আনন্দের ভাব নিয়ে খাবার খাবো। খাবার খাবার সময় খাদ্য সম্বন্ধে বলতে গিয়ে আমি একটি কথা বলবো, যাই খাবারই আমরা খাই না কেন শুধু লক্ষ্য রাখবো তার মধ্যে সহজ পাচ্যতা রয়েছে কিনা আর পুষ্টিগুণ রয়েছে কিনা, ব্যাস। খিদা পেলে তবেই খাবো, সন্ধে 6টার পরে খাওয়া বন্ধ করে দেবো। যদি খেতে হয় তরল জাতীয় খাবার খাবো, সামান্য ফলের রস খেতে পারি, দুধ খেতে পারি, জল খেতে পারি। কিন্তু আমরা যদি এক পেট খেয়ে শুয়ে দিই তাহলে শরীর কিন্তু তার নিজেকে আর রিপেয়ার করতে সময় পাবে না। কেন না, ওই যে খাবারটা খেয়ে শুয়েছি ওইটাকে হজম করতেই সে ব্যস্ত থাকবে। খাবারটা খাওয়ার পরে যেন পেটটা ভারী না লাগে, মনে হয় যেন খাইনি। অর্থাৎ আমার স্টমাকের অর্ধেকটা খাবার, অর্ধেকটা বাকি রইল। 1 ঘন্টা পরে সিকি জল 75 ভাগ ভরে গেল, অর্ধেক খাবার আছে, সিকি জল আছে, আর ওই সিকি জায়গাটা যেন বাতাস থাকে সবসময়। এক একটা গ্রাস 24 বার করে চিবানো উচিত। যত বেশি চেবাবো কি হবে, এক তো খাবারটা পেস্ট হয়ে যাবে একদম, আর মুখের লালাটা ওই খাবারের সাথে তত মিশবে। আর আমাদের মুখের লালা খাদ্যের সাথে যত বেশি স্টোমাকে যাবে তত শরীরে হজম শক্তিটা বৃদ্ধি পায়, অ্যাসিডিটি এগুলো কম হয়। কেন না, পেটে যেগুলো খরিত হয় সব তীব্র অ্যাসিড, আর মুখের মধ্যে যে লালাগুলো খরিত হয় সেগুলো সব ক্ষার। তো ক্ষারের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কি হয় আমরা জানি, জল তৈরি হয়। তাহলে হাই অ্যাসিডিটি যেটা হয়ে যাচ্ছে সেটা কেটে যাবে। আমরা ভুলেই গেছি যে আমি খাদ্যটা গ্রহণই করছি কী জন্যে, শরীরটাকে রক্ষা করার জন্য। এখন বলো তো, যেটা পেট্রোল ইঞ্জিন ওইটা যদি দীর্ঘদিন আমি কেরাসিন দিয়ে চালিয়ে দিই কি হবে, নষ্ট হয়ে যাবে। ঠিক সেই রকম এই যে শরীরটা, এই যে ইঞ্জিনটা, এই যে যন্ত্রটা তিনি তৈরি করে দিয়েছেন, যিনি এই যন্ত্রটি তৈরি করেছেন স্বয়ং ঈশ্বর, তিনি এই শরীরটিকে কিসের উপযুক্ত করে তৈরি করেছেন, কোন খাদ্যের উপযুক্ত করে তৈরি করেছেন সেটা তিনি ভাগবত গীতাতে বলেছেন। সেই ধরনেরই খাদ্যগুলো রাখবো যেগুলো শরীরের জন্য ভালো, জীবের জন্য নয়। এই তামসিক খাবারটা খেলে কি হবে, যারা খাবে তারা তামসিক হয়ে উঠবে আস্তে আস্তে, অর্থাৎ অলস প্রকৃতির হয়ে যাবে দিন দিন। তাদের মস্তিষ্ক, ব্রেন, বুদ্ধি সেই মতো কাজ করবে না, তারা সঠিক নির্ণয় করতে পারবে না, তাদের কাছে শুধু ভুলটাই ঠিক মনে হবে। তমগুণী খাদ্যের এটা নিয়ম, তার শরীরের মধ্যে জড়তা চলে আসবে। রজগুণী খাদ্য কোনগুলো, মাছ আছে, মাংস আছে, ডিম আছে, তার সাথে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাদ্য, এই খাদ্যগুলো হচ্ছে রজগুণী খাদ্য। রজগুণী খাদ্যে ভগবান কি বলছে, যে রোগ এবং শোক তৈরি করে। তাহলে রজগুণী খাদ্যগুলি আমার খেতে ভালো লাগে, রাজসিক খাবার ভালো তো লাগবেই, কিন্তু শরীরের জন্যে ভালো নয়। এই খাবারগুলো বলছে রোগ তৈরি করে শরীরে, অর্থাৎ শরীরে আমাদের যে ব্যাধিগুলো জন্ম নিচ্ছে সেগুলো বেশিরভাগ ওই রজগুণী খাদ্য থেকে। আর কি হয় না, শোক তৈরি হয়, মনের মধ্যে সেই শান্ত ভাব বা মনের মধ্যে সেই ধরনের আনন্দ থাকবে না। আগেকার যে রান্নার টেকনিক ছিল, আগে সেদ্ধ করে সাতুলে, অর্থাৎ আমরা যে মশলাগুলো দিই সেগুলো তো মশলা নয়, এক একটা মহা ঔষধ। সেই ঔষধি গুণগুলো, খাদ্যের যে ঔষধি গুণটা সেটা যেন নষ্ট না হয়ে যায়, তাই সাতুলে রান্না করা। কিন্তু যদি প্রথমেই ওই তেল দিয়ে অনেকে ভেজে দেয় না প্রথমেই, বা কষে দেয়, কি হলো, ওর যে খাদ্য গুণটা সেটা নষ্ট হয়ে গেল। তো আমরা ওই সাত্ত্বিক খাবারটাকে যদি অতিরিক্ত তেল মশলা দিয়ে দিই, ওটাও রাজসিক খাবার হয়ে গেল। তো সাত্ত্বিক খাবার খেলে কি হবে না, উনি বলছেন যে আয়ু, বুদ্ধি, বল, বীর্য এগুলো বৃদ্ধি পাবে। হরি ওম। জয় যোগীরাজ।
আগে আমরা বেশ কয়েকটা বিষয়ের উপরে আলোচনা করেছিলাম। লক্ষ্য কি? গৃহস্থগুলিকে গৃহস্থ আশ্রমে পরিণত করা। আগে আমরা আলোচনা করেছি কি কি? ভাষা, ভূষা, ভবন। তাহলে আজকের বিষয় হলো ভোজন, অর্থাৎ খাদ্য গ্রহণ। তো ভোজনের ব্যাপারে বলতে গিয়ে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যেকটি জীব, পোকা মাকড় কীট পতঙ্গ, পশু পাখি, জন্তু জানোয়ার, মানুষ, প্রত্যেকে আমরা ভোজন করে থাকি। কারণ এই শরীরকে চালনা করতে গেলে শক্তি দরকার, আর সেই শক্তি আমরা পাই খাদ্য থেকে। তাহলে প্রথম যে বিষয়টা সেটা হলো ভোজন করার উদ্দেশ্যটা কি? ভোজন করার আসল উদ্দেশ্য হলো শরীরকে রক্ষা করা। তাহলে শরীরটাকে রক্ষা করার জন্য আমাদেরকে ভোজন করতে হয়। বর্তমানে আমরা অনেকটাই সেটা ভুলে গেছি। আমাদের কাছে এখন হয়ে উঠেছে শরীরটা রক্ষা করার জন্য ভোজন করা নয়, জীবের স্বাদ মেটানোর জন্য ভোজন করা, রসনা তৃপ্তি করার জন্য ভোজন করা। এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, তাই না? সেই কারণে আজকে আমাদের সমাজের দিকে তাকালেই আমরা কি দেখতে পাচ্ছি? ছেলে মেয়ে সব কোন দিকে আসক্ত হচ্ছে না? ওই ধরনের তেল মশলাযুক্ত, হ্যাঁ, বেশ জিভে বেশ নুন ঝাল লাগবে, এই ধরনের খাদ্যের উপর প্রচুর আকৃষ্ট হচ্ছে। ম্যাগি, চাউমিন, এই ফাস্টফুডের দোকানগুলো খুব চলছে। কষা মাংস, ডিমের বিভিন্ন রকমের পদ, হ্যাঁ, এই খাবারগুলো কিন্তু জীবের জন্য ভালো, খেতে বেশ ভালো লাগে জিভে, কিন্তু এগুলি শরীরের জন্যে মারাত্মক বিষ। এটা শরীরে গিয়ে খাদ্য রস তৈরি করবে কি, অমৃত তৈরি করবে কি, বিষ তৈরি করছে। গিয়ে বেশিরভাগ টাইম কি হচ্ছে? বদহজম, অ্যাসিডিটি, এই সকল তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আমরা ভুলেই গেছি যে আমি খাদ্যটা গ্রহণই করছি কি জন্যে? শরীরটাকে রক্ষা করার জন্যে। আমার শরীরের প্রয়োজন বলে খাদ্যটা খাচ্ছি। আমরা যখন কাল্লা ভাজা খাই, আমরা যখন নিমকচি ভাজা করে খাই, কেন খাই? কাল্লা কি খেতে ভালো লাগে কারু? ভালো লাগে না। কাল্লা খেতে তিতা লাগে। তেতা কি ভালো? নিমকচি খাচ্ছি, সেটাও তো তেতা, কিন্তু তাও খাই কেন? না, ওইখানে আমরা গুণটা ভাবি, হ্যাঁ, যে এটা খেতে তেতো হলেও এটা আমার খেতে হবে কেন? না, এটা খেলে আমার রক্ত পরিষ্কার হবে, শরীরের জন্য ভালো, তখন আমরা ঠিক থাকছি। কিন্তু যখন ওই খাদ্যগুলো খাচ্ছি, সেই খাদ্যগুলো খেলে সেটা যে শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর আমরা ভুলে যাচ্ছি, বা সেটা যে আমার শরীরে গিয়ে উপকারের জায়গায় অপকার বেশি করছে এটা আমরা ভুলে যাচ্ছি। তাই দেখুন, একটা যন্ত্র, এই যে পাম্প রয়েছে, ইঞ্জিনগুলো আর কি, যে ইঞ্জিনগুলো চলছে, তারও খাদ্য দরকার। ইঞ্জিনিয়ার এমনভাবে তৈরি করেছে, কোনো ইঞ্জিনটা চালাতে গেলে দেখা যাচ্ছে বিদ্যুৎ লাগছে, তার খাদ্য হচ্ছে বিদ্যুৎ। কোনো একটা ইঞ্জিনকে চালাতে গেলে দেখা যাচ্ছে কি পেট্রোল লাগছে, পেট্রোল ইঞ্জিন সেটা। কোনোটা কেরাসিনে চলছে, এরকম করে কোনোটা ডিজেলে চলছে। এখন বলো তো, যেটা পেট্রোল ইঞ্জিন ওইটা যদি দীর্ঘদিন আমি কেরাসিন দিয়ে চালিয়ে দিই কি হবে? নষ্ট হয়ে যাবে। ঠিক সেই রকম এই যে শরীরটা, এই যে ইঞ্জিনটা, এই যে যন্ত্রটা তিনি তৈরি করে দিয়েছেন, যিনি এই যন্ত্রটি তৈরি করেছেন স্বয়ং ঈশ্বর, তিনি এই শরীরটিকে কিসের উপযুক্ত করে তৈরি করেছেন? কোন খাদ্যের উপযুক্ত করে তৈরি করেছেন সেটা তিনি ভাগবত গীতাতে বলেছেন।
তাহলে আমাদের এই খাদ্য গ্রহণের বিষয়ে প্রথমেই প্রতিটি পরিবারে সিলেকশন করতে হবে যে আমরা পরিবারে সেই ধরনেরই খাদ্য বানাবো, সেই ধরনেরই খাদ্যগুলো রাখবো যেগুলো শরীরের জন্য ভালো, জীবের জন্য নয়। হ্যাঁ, খুব খেতে ইচ্ছে করলো, মাঝে সাঝে কোনো একদিন একটু খেলো ছেলেরা, হ্যাঁ সেটা আলাদা বিষয়, কিন্তু সেটাই যেন ট্র্যাডিশন তৈরি হয়ে যাচ্ছে। রোজ লাগবে তাকে ম্যাগি, রোজ চাউমিন করে দিতে হবে, রোজ ডিম ভেজে দিতে হবে, এতে চরম ক্ষতি হচ্ছে তাদের শরীরে। তাহলে এই নির্বাচনটা খাদ্যের বিষয়ে প্রথম পরিবারে আনতে হবে। তাহলে এই যে শরীর, এখানে কি বলা হয়েছে, ভগবান নিজে বলছেন যে উনি খাদ্যগুলোকে ভাগ করছেন যে তমগুণী খাদ্য। দেখুন এখন প্রশ্ন উঠে আসবে যে নিরামিষ আমিষ, আমিষ খাদ্য নিরামিষ খাদ্য, আমি ওই বিষয়টাই ঢুকছি না এখন। কেন না, ভগবত গীতাতে কিন্তু সব 3 গুণে সমাহার, সমস্ত উনি বলছেন যে এই জগৎ সৃষ্টি হয়েছে 3 গুণের দ্বারা, সত্য রজতম। কিন্তু এখানে আমরা দেখছি কি দুটো কথা রয়েছে, আমিষ নিরামিষ। তাই ওটা একটা অন্য বিষয়, সেটা নিয়ে আলোচনা পরে করা যেতে পারে। এখন আমরা এই খাদ্যের যে বিষয়টা, সেটাকে ভগবান কি বলছে সেটা দেখব। প্রথমত আমরা যে খাদ্যগুলো খাচ্ছি তার মধ্যে তমগুণী খাদ্য, তমগুণী খাদ্য কোনগুলো না, যেগুলো বাসি পচা গন্ধযুক্ত এই খাবারগুলো। অনেকে আছে না, তরকারিটা বাসি ছিল, গন্ধ হয়ে গেছে, ওটাই খেয়ে নিল। অনেকে আছে না, ওই ভাতকে পচিয়ে ওই মদের মতো করে খায় না, মদ তৈরি করে। তো এই খাবারগুলোকে বলা হচ্ছে তামসিক খাবার। এই তামসিক খাবারটা খেলে কি হবে, যারা খাবে তারা তামসিক হয়ে উঠবে আস্তে আস্তে, অর্থাৎ অলস প্রকৃতির হয়ে যাবে দিন দিন। তাদের মস্তিষ্ক, ব্রেন, বুদ্ধি সেই মতো কাজ করবে না, তারা সঠিক নির্ণয় করতে পারবে না, তাদের কাছে শুধু ভুলটাই ঠিক মনে হবে। তমগুণী খাদ্যের এটা নিয়ম, তার শরীরের মধ্যে জড়তা চলে আসবে, সে অলস প্রকৃতির হয়ে উঠবে। এরপর গেল রজগুণী খাদ্য। রজগুণী খাদ্য কোনগুলো, মাছ আছে, মাংস আছে, ডিম আছে, তার সাথে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাদ্য। এই খাদ্যগুলো হচ্ছে রজগুণী খাদ্য। রজগুণী খাদ্যে ভগবান কি বলছে, যে রোগ এবং শোক তৈরি করে। তাহলে রজগুণী খাদ্যগুলি আমার খেতে ভালো লাগে, রাজসিক খাবার ভালো তো লাগবেই, কিন্তু শরীরের জন্যে ভালো নয়। এই খাবারগুলো বলছে রোগ তৈরি করে শরীরে, অর্থাৎ শরীরে আমাদের যে ব্যাধিগুলো জন্ম নিচ্ছে সেগুলো বেশিরভাগ ওই রজগুণী খাদ্য থেকে। আর কি হয় না, শোক তৈরি হয়, মনের মধ্যে সেই শান্ত ভাব বা মনের মধ্যে সেই ধরনের আনন্দ থাকবে না। কারণ আমরা একটু দেখলেই বুঝতে পারবো হাতি কত শান্ত, গরু, ছাগল, হরিণ এরা কত শান্ত। কেন না, এরা শাকাহারী। কিন্তু যারা মাংসাশী তাদের স্বভাব কেমন, যারা শুধু মাংস খায় হিংস্র স্বভাবের। তো ওই খাবারের তো একটা এফেক্ট আছে মনের মধ্যে, দেখতেই পাচ্ছি আমরা, যারাই মাংসাশী প্রাণী তারাই হিংস্র। তাহলে মানুষ তো আর হিংস্র নয়। তাহলে ওই ধরনের খাবার আমাদের মনে অশান্তি, চঞ্চলতা এগুলো তৈরি করে দিচ্ছে, বোঝা গেল, আর শরীরে রোগ তৈরি করছে। অর্থাৎ মানুষটা মানসিক দিক থেকেও দুঃখ পাবে, আবার শারীরিক দিক থেকেও রোগ পাবে। এরপর হলো সাত্ত্বিক খাবার। সাত্ত্বিক খাবারটা কি, দেখুন, নিরামিষ খাবার, শাকাহারী খাবার, সবজি উদ্ভিদ থেকে যেগুলো পাচ্ছি আমরা, শাকাহারী খাবার। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে এই শাকাহারী খাবারগুলিকে কম তেল মশলা দিয়ে রান্না করে, যত তেল মশলা কম দেওয়া যাবে রান্না করে, আগেকার যে রান্নার টেকনিক ছিল, আগে সেদ্ধ করে সাতুলে, অর্থাৎ আমরা যে মশলাগুলো দিই সেগুলো তো মশলা নয়, এক একটা মহা ঔষধ। সেই ঔষধি গুণগুলো, খাদ্যের যে ঔষধি গুণটা, সেটা যেন নষ্ট না হয়ে যায়, তাই সাতুলে রান্না করা। কিন্তু যদি প্রথমেই ওই তেল দিয়ে অনেকে ভেজে দেয় না প্রথমেই, বা কষে দেয়, কি হলো,
ওর যে খাদ্য গুণটা সেটা নষ্ট হয়ে গেল। তো আমরা ওই সাত্ত্বিক খাবারটাকে যদি অতিরিক্ত তেল মশলা দিয়ে দিই, ওটাও রাজসিক খাবার হয়ে গেল। লোক ভাবলো আমি তো নিরামিষ খাই, কিন্তু দেখা যাবে নিরামিষ তো হলো, সাত্ত্বিক হলো নেই, রাজসিক হয়ে গেল। তো সাত্ত্বিক খাবার খেলে কি হবে না, উনি বলছেন যে আয়ু, বুদ্ধি, বল, বীর্য এগুলো বৃদ্ধি পাবে, তার আয়ু বেড়ে যাবে, বুদ্ধিমত্তা বেড়ে যাবে, শরীরের বল বেড়ে যাবে, শরীরের বীর্য শক্তি যেটা মূল সপ্ত ধাতুর যে মূল ধাতু সেটি বেড়ে যাবে, সেগুলি শান্ত থাকবে। তাহলে এই হলো খাদ্যের গুণাগুণ বা তার এফেক্ট, অর্থাৎ ফলাফল। কোন ধরনের খাদ্য খেলে কী ধরনের মনের মধ্যে বা শরীরের মধ্যে ফল আসবে, পরিণামটা কি আসছে এটা। এরপরে আমরা নিজেরাই চিন্তা করব কোন ধরনের খাবার খাবো। তবে হ্যাঁ, খাদ্য সম্বন্ধে বলতে গিয়ে আমি একটি কথা বলবো, যাই খাবারই আমরা খাই না কেন শুধু লক্ষ্য রাখবো তার মধ্যে সহজ পাচ্যতা রয়েছে কিনা আর পুষ্টিগুণ রয়েছে কিনা, ব্যাস। কারণ আমার ওই দুটো জিনিস দরকার, পুষ্টি দরকার আর সেটা যেন সহজে হজম হয়। মাংস পুষ্টি আছে খুব, কিন্তু সহজ পাচ্য নয়। আজকে খেলে 7 দিন 10 দিন লাগবে নাড়িতে গিয়ে পৌঁছবে, যা আমার শরীরে রোগের সৃষ্টি করবে। তাহলে শুধু পুষ্টিগুণ থাকলে হবে না, পুষ্টিগুণের সাথে সহজ পাচ্য হতে হবে। সবচেয়ে ভালো খাবার হলো কাঁচা খাবার, যেগুলো আমরা প্রকৃতি থেকে ডাইরেক্ট পাচ্ছি। ওখানে তো রান্না করছি মানে কৃত্রিম হয়ে গেল, ডাইরেক্ট পাচ্ছি। যেমন ফল, বিভিন্ন রকমের ফল, এই খাবার যত আমরা খাবো তত শরীর ভালো থাকবে। সবজির মধ্যেও কিছু কাঁচা সবজি রয়েছে যেগুলো কাঁচা খাওয়া যায়, যেমন বরবটি, মটরশুঁটি, বিট, গাজর, শসা, মূলা, পেঁপে, এগুলো আমরা খেতে পারি। যত বেশি খাবো তত আমরা ভালো থাকবো। বোঝা গেছে? এরপরে ভাবতে হবে যে খাবারটা কেমন করে খাবো। মনে রাখতে হবে খাবার সময় ভগবানকে নিবেদন করে খাবো, কারণ সবই তাকে নিবেদন না করে খেলে চুরি করা হয়। ভগবানকে নিবেদন করে খাদ্য খাবো খুব শান্তভাবে, মনের মধ্যে শান্ত ভাব নিয়ে, আনন্দের ভাব নিয়ে খাবার খাবো। খাবার সময় কোনোভাবেই হড়বড় করবো নি, ভালো করে চিবিয়ে 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 খাবো। 24 বার চেবানো উচিত, এক একটা গ্রাস 24 বার করে চিবানো উচিত। যত বেশি চেবাবো কি হবে, এক তো খাবারটা পেস্ট হয়ে যাবে একদম, আর মুখের লালাটা ওই খাবারের সাথে তত মিশবে। আর আমাদের মুখের লালা খাদ্যের সাথে যত বেশি স্টোমাকে যাবে তত শরীরে হজম শক্তিটা বৃদ্ধি পায়, অ্যাসিডিটি এগুলো কম হয়। কেন না, পেটে যেগুলো খরিত হয় সব তীব্র অ্যাসিড, আর মুখের মধ্যে যে লালাগুলো খরিত হয় সেগুলো সব ক্ষার। তো ক্ষারের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কি হয় আমরা জানি, জল তৈরি হয়। তাহলে হাই অ্যাসিডিটি যেটা হয়ে যাচ্ছে সেটা কেটে যাবে। জলকে পর্যন্ত আমরা মুখে এক ঢোক নেবো, কুল্লি করব, তারপর গিলব, চমুক দিয়ে জল খাবো। তাহলে খাবারকে ভালো করে পেস্ট করে চিবিয়ে গুলুনি করে দেবো একদম, এরকম করে করে খাবো, বসে বসে অনেকক্ষণ সময় নিয়ে খাবো। এরপরে খাবারটা তো আমি ওইভাবে খেলাম, কতটা পরিমাণে খাবো মনে রাখতে হবে। পরিমিত আহার, পরিমিত আহার মানে কতটা পরিমাণে, এটা মাপ কিছু আলাদা নেই, প্রত্যেকের নিজের একটা মাপ থাকবে। সেটা আপনাকেই ঠিক করে নিতে হবে যে আমার পরিমিত কটা। একজন ভদ্রলোক রাত্রেবেলায় দেখা গেল 8টা রুটি খায়, তাহলে তার পরিমিত করতে গেলে 6টা খেতে হবে। কিন্তু আমি এমনিতেই 4টা খাই, আমার পরিমিত হবে তখন 2টা। তাই পরিমিত বিষয়টা কখনো কাউন্টিংয়ে আনা যাবে না। যে যেমন মানুষ, হ্যাঁ, খাবারটা খাওয়ার পরে যেন পেটটা ভারী না লাগে, মনে হয় যেন খাইনি। অর্থাৎ আমার স্টমাকের অর্ধেকটা খাবার, অর্ধেকটা বাকি রইল। 1 ঘন্টা পরে সিকি জল, 75 ভাগ ভরে গেল, অর্ধেক খাবার আছে, সিকি জল আছে, আর ওই সিকি জায়গাটা যেন বাতাস থাকে সব সময়।
বোঝা গেল? এই পরিমিত আহারটা কিন্তু আমাদেরকে নিজেদেরকে ঠিক করে নিতে হবে যে আমার কতটা খাদ্য প্রয়োজন। সেটা খেতে খেতেই বুঝতে পারবো। একটু বেশি খাওয়া হয়ে গেলেই অলস আসবে, শরীরে অলসতা আসবে, শুতে ইচ্ছে করবে, তার মানে বুঝতে হবে বেশি খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, নিজের কষ্ট হবে। তাই পরিমিত, আমি কম বলছি না খুব, হ্যাঁ পরিমিত, এটা নিজের ঠিক করতে হবে। আরেকটা জিনিস নিজেকে ঠিক করতে হবে কি, কোন কোন খাবারটা আমার শরীরে শ্যুট করছে। এমন হয় না যে ওর শরীরে ওইটা শ্যুট করছে, আমি খেলাম অ্যালার্জি বেরিয়ে গেল, কিংবা আমি এই খাবারটা ফুলকপিটা একটু বেশি খেয়ে নিলেই পেটে প্রচণ্ড গ্যাস হয়ে যাচ্ছে, কিন্তু ও ফুলকপিটা বেশি খাচ্ছে, ওর গ্যাস হয়নি। তখন আমাকে কি করতে হবে? আমাকে ওইটা একটু কমাতে হবে। একটা কথা ভুলে যাবেন নি, প্রত্যেকটা শরীর কিন্তু আলাদা আলাদা, আমার সাথে আরেকজনের মিলবে নি। তাই নিজের শরীরকে নিজেকে বুঝে নিতে হবে যে আমার জন্য কতটা পরিমিত, আমার জন্য কোন কোন খাবারটা ঠিক, কোন কোন খাবারটা খেলে আমার শরীর ঠিক থাকছে। এই নির্বাচনটা আমাকে নিজেকে করতে হবে, এটা অন্য কেউ ডাক্তারে নির্বাচন করে দেবেনি। 2, কোনোভাবেই ওই যে আমি টাইম ধরে ধরে খাবার খাবো না, এটা ভারতীয় আধ্যাত্মিকতা বলুন বা আমাদের যে আয়ুর্বেদ, এটাকে সাপোর্ট করেনি। শরীর বলে দেবে কখন খাবার দরকার। যেমন শরীর বলে দেয় কখন মল ত্যাগ করতে হবে। আমরা কি নিজের ইচ্ছায় যাই মল ত্যাগ করতে? না, শরীরই বলে দেয় মল ত্যাগ করতে হবে, বেগ আসে। যেমন শরীর বলে দেয় পেচ্ছাপ যেতে হবে, পেচ্ছাপ পায়, ঠিক সেই রকম শরীর বলে দেবে আমার খাদ্য প্রয়োজন, অর্থাৎ খিদা পাবে। খিদা পেলে তবেই খাবো, তা না হলে খাবো না। আমি খাবারটা খেয়েছি আজকে, প্রতিদিন তো শরীর সমান থাকে না। প্রতিদিন দেখা গেল আমি 9টার সময়তে 2টি মুড়ি খাই, দুপুরে ভাত খাই, দুপুরে আমার খিদা পায়। একদিন দেখা গেল দুপুরে আমার খিদা নাই, কেন না সকালে যে মুড়িটা খেয়েছি 9টার সময়, সেটাই শরীর হজম করতে পারেনি। তাহলে হজম করতে অন্য দিন পাচ্ছিল, আজকে কেন পারেনি? নিশ্চয়ই কিছু ডিস্টার্বনেস আছে। তাহলে একই ডিস্টার্বনেস আছে বলে ওই খাবারটা হজম করতে পারেনি, কিন্তু আমি প্রতিদিনের মতো কি করলাম, একটাই যেহেতু খাবার খাই আবার একটাতে খেয়ে ফেললাম। কি মারাত্মক ক্ষতি হলো ভেতরে। ওইটাই হজম করতে পারেনি, আবার তাকে বেশি করে দিয়ে দিলাম। তাই খিদা পেলে তবেই খাবো। আর একটি নিয়মকে মেনে চলতে হবে, সেটি কি, সন্ধে 6টার পরে খাওয়া বন্ধ করে দেবো। যদি খেতে হয় তরল জাতীয় খাবার খাবো, সামান্য ফলের রস খেতে পারি, দুধ খেতে পারি, জল খেতে পারি। এখন আমাদের শাস্ত্রে রয়েছে যে সূর্য ডুবে যাওয়ার পরে খাদ্য নিষেধ। এখন আমরা তো এটা করতে অভ্যস্ত নই, আমাদের এখন অভ্যাস হয়ে গেছে 8টা 9টায় খাওয়া, বোঝা গেল? তাই আমরা কি করব, এখন আস্তে আস্তে করে কমাবো। যে 9টায় খাচ্ছিলাম আস্তে আস্তে করে 7টায় খাবো, কমপক্ষে 7টা। কেন না আমরা বেশিরভাগ সবাই শুতে যাই 9:30 10টা, অর্থাৎ খাওয়ার থেকে যেন 3 ঘন্টা পরে আমি শুতে যাই। আমি যখন খেয়ে শুতে যাব, পেটে যেন খাদ্য না থাকে, খাবারটা যেন হজম হয়ে যায়, খালি পেটে যেন শুতে যাই, তবেই আমার ঘুম ভালো হবে এবং শরীরের যে ক্লান্তি বা শরীরের যা টুকটাক সমস্যা, সেইগুলো শরীর নিজেই রিপেয়ার করতে পারবে। কিন্তু আমরা যদি এক পেট খেয়ে শুয়ে দিই, তাহলে শরীর কিন্তু তার নিজেকে আর রিপেয়ার করতে সময় পাবেনি। কেন না ওই যে খাবারটা খেয়ে শুয়েছি ওইটাকে হজম করতেই সে ব্যস্ত থাকবে। খুব সাবধান। আর আরেকটি কথা আমরা খুব প্রচলিত আছে, আমরা সবাই জানি, সেই কথাটা কি না, আমরা ওই 8টা 9টার মধ্যে যে খাবারটা খাবো, সেই খাবারটা খাবো রাজার মতো, বেশ একটু ভরপেট করে একটু ভালো করে খাবো। দুপুরে যে খাবারটা খাবো সেটা হবে প্রজার মতো আর সাধারণ। কিন্তু রাত্রের যে খাবারটা খাবো ভিখারির মতো। রাত্রে আমি পেট ভরানোর জন্য খাচ্ছি, এটা মন থেকে মুছে ফেলতে হবে। মনে ভাবতে হবে যে আমি একটু জলখাবার খাচ্ছি। আমাদের বিকেলে টিকেলে খেতে পেয়ে গেলে একটু জলখাবার খাই না, ঠিক সেরকম সন্ধ্যের খাবারটা হবে ওই যে 6টার আগে যে খাবারটা খাবো ওটা যেন জলখাবারের মতো হয়, সামান্য একটু খেয়ে নিলাম। করে দেখুন, মারাত্মক ফল পাবেন, সুস্থ জীবনযাপন করবেন, রোগ জ্বালা খুব কম হবে।
তো তাহলে যে যে বিষয়গুলো বললাম একটু ভালো করে শুনতে হবে, সব বিষয়গুলো মনে রাখতে হবে। আর জল একটি বিষয়, আমরা জল যখনই খাবো, প্রথমত ঘুম থেকে উঠে খালি পেটে জল খাবো। প্রথমেই খালি পেটে, একদম মুখ ধোয়ার আগে। মুখ ধোয়ার দরকার নেই, মুখে যে লালাটা আছে ওই লালাটাকে আমাকে জলের সাথে পেটে পাঠাতে হবে। হ্যাঁ, মুখে যদি কারো কোনো রোগ থাকে সে মুখ ধুয়ে জল খাবো। বাকি সকলেই কি করব? বাসি মুখে জল খাবো প্রথমেই। বাকি তেষ্টা পেলে জল খাবো, অতিরিক্ত জলও দরকার নেই, তবে কম জল খাবো নি। আর মূল খাবার খাওয়ার 40 মিনিট আগে জল খাবো, আর খাবারটা খাওয়ার 1 ঘন্টা কমপক্ষে পরে জল খাবো। এই নিয়মগুলো আমাদেরকে মেনে চলতে হবে। তাহলেই এটা যখনই আমি পরিবারের, আমাদের যারা ছেলে মেয়ে, মা বাবা, আমরা যাদেরকে নিয়ে আছি, প্রথমে নিজের পরিবারের মধ্যে এটাকে অ্যাপ্লাই করব। কি হবে? যখনই এই শৃঙ্খলার মধ্যে সবাই চলে আসবে, তখনই কি হবে? আমার পরিবারটি রোগমুক্ত হবে, সুস্বাস্থ্যের অধিকারী হবে আমার পরিবারের সবাই, তাই না? তাদের মন শরীর খুব ভালো থাকবে। তাহলে আজকে যে বিষয়ের উপরে আলোকপাত করলাম, আমি আমার মতন করে আমার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে যতটুকু বলার বললাম। যদি কিছু আরও থাকে আপনারা অন্যখান থেকে সংগ্রহ করবেন। আর এগুলো মেনে চললে আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকব, মঙ্গল হবে। নমস্কার।